নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরা। একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি। দর্শক বন্ধুরা, আপনি কি কখনো রক্তদান করেছেন? যদি না করে থাকেন তাহলে আপনি আপনার জীবনের মহৎদান তো করেননি, আপনি জীবনদানও কিন্তু করেননি। আমরা আসলে সারা জীবন অনেক কিছুই করি আমাদের এই সমাজের জন্য, কিন্তু যতক্ষণ না আমি রক্তদান করছি ততক্ষণ আমি জীবন দান করতে পারছি না। আসলে রক্তদান কেন প্রয়োজন আমরা সবাই জানি। রক্ত কাদের দিতে হয় সেটাও অনেকে হয়তো জানি, কারা দিতে পারে এসব অনেক কিছুই আমরা জানি। তারপরও এটা বাস্তব যে বিজ্ঞান যতটাই অগ্রগতি করুক না কেন, এখনও কিন্তু কৃত্রিম রক্ত আবিষ্কার হয়নি। চিকিৎসা বিজ্ঞানে আজ অনেক কিছু আবিষ্কার হয়েছে, অনেক ওষুধ, অনেক ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, কিন্তু কৃত্রিম রক্ত, আর্টিফিশিয়াল ব্লাড কিন্তু এখনও আবিষ্কার হয়নি। তাই যখনই কোনো মুমূর্ষ রোগীর রক্ত প্রয়োজন হয় তখন বাঁচাতে পারে আরেকজন মানুষের রক্ত। তাই রক্তদান প্রয়োজন, প্রতিদিন প্রয়োজন, প্রতি মুহূর্তে প্রয়োজন। তো রক্তদান কেন প্রয়োজন, রক্ত কারা দিতে পারে, যারা রক্ত দিচ্ছেন ডোনার্সরা, তাদের নিয়ে প্রত্যেক 14ই জুন, প্রতি বছরের 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে সেলিব্রেট হয়। কেন করা হয় এবং রক্তদাতা যারা, তাদের গুরুত্ব কতটা আমাদের আজকের এই সমাজে, সেসব নানান বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজ আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তি। উনি ত্রিপুরা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের প্রথম সদস্য সচিব, রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর প্রণব চ্যাটার্জি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। স্যার, রক্তদাতা বা রক্তদান নিয়ে তো অনেক কিছু আপনার কাছ থেকে আগেও শুনেছি আমরা, আজও একটু শুনতে চাইব। প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে স্যার, একদম ছোট্ট করে, যে সাধারণত রক্ত কাদের প্রয়োজন হয়? যখন কারো হিমোগ্লোবিন একটা ক্রিটিক্যাল লেভেলে নেমে যায়, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার অক্সিজেন ডিমান্ড আছে, অক্সিজেন পাচ্ছে না, হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে, যে কোনো কারণেই হোক, সেটা বিভিন্ন কারণে হতে পারে, তখন তার রক্তের প্রয়োজন হয়। কি কি কারণ হতে পারে? ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, অনেক রক্ত বেরিয়ে গেলো শরীর থেকে, হিমোগ্লোবিন অনেকটাই কমে গেল, জল কমে গেল, প্লাজমা কমে গেল, তখন তাকে রক্ত দিতে হবে। আচ্ছা। গর্ভবতী মহিলারা যখন ডেলিভারি হয় তখন অনেকেরই অনেক রক্তক্ষরণ হয়, তাদের রক্তের প্রয়োজন হয়ে পড়ে। ক্যান্সারের পেশেন্ট যারা, যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট, যাদের ডায়ালাইসিসের দরকার হয়, এবং অনেক অনেক রোগের কথা আমি বলতে পারি, যে সমস্ত রোগের কারণে হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমে যায়, রক্ত কমে যায়, তখন তাদের রক্ত দিতে হয়, রক্ত প্রয়োজন হয়। ঠিক। আর যখনই রক্ত প্রয়োজন হয়, সেটা ইমার্জেন্সি বেসিসে হোক বা থ্যালাসেমিয়া যেটা বলছিলেন আপনি, যে আগে থেকে জানা থাকে যে রক্ত দিতে হবে, এতদিনের মধ্যে রক্ত দিতে হবে, তখন কিন্তু রক্ত দিতে হয়। কিছু থাকে দেখুন ইলেকটিভ, যেমন ধরুন একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, একজন ক্যান্সার পেশেন্ট, এদের দুদিন মানে ইমার্জেন্সি না, একটা ডেট ফিক্স করে তারপর রক্ত দেওয়া যায়। ধরুন একটা ক্যান্সার পেশেন্ট রক্ত দিতে হবে, ঠিক আছে, আমি আজকে না দিয়ে কালকে দিলেও চলবে, পরশু দিলেও চলবে। আচ্ছা। কিন্তু এখন যদি একটা ইমার্জেন্সি, ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্রচুর রক্ত বেরিয়ে গেল, তাকে আমার ইমিডিয়েটলি মানে এক্ষুনি রক্ত দিতে হবে। ঠিক। তেমনি প্রসূতি যারা মানে প্রসব করার সময়, যখন ডেলিভারিতে সময় যখন অনেক রক্তক্ষরণ হয়, তখন তাকে ইমার্জেন্সি রক্ত দিতে হবে। এই দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে ইমার্জেন্সি, একটা হচ্ছে ইলেকটিভ। ওকে, তাহলে রক্ত দিতে হয়, এবং রক্ত কাকে দিতে হয়? রক্তদাতাকে দিতে হয়। মানে একজন মানুষকে কিন্তু তার শরীরে রক্ত দিয়ে অন্য একজন মানুষকে বাঁচাতে হয়। তাই বলা হয় এটা মানে পৃথিবীর সবচেয়ে মহৎ দান, কারণ এটা জীবন দান। এখন প্রশ্ন হচ্ছে যে কারা রক্ত দিতে পারে? আমরা অনেকেই আছি, আমাদের এই পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু সবাই কি রক্ত দিতে পারছে? পারছে না, দিচ্ছে না। কেন পারছে না, কেন দিচ্ছে না, সেই সব বিষয়। স্যার, কারা রক্ত দিতে পারেন? দেখুন, রক্ত কারা দিতে পারেন সেটা সিলেকশনের জন্য একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই, যে যিনি রক্ত দেবেন, রক্ত দেওয়ার ফলে ওনার কোনো ক্ষতি হতে পারবে না। আচ্ছা। আর একটা হচ্ছে যাকে রক্ত দেবেন, ওনার রক্ত নেওয়ার ফলে ওনার কোনো ক্ষতি হতে পারবে না। মানে রক্তদাতারও ক্ষতি হতে পারবে না, রক্ত গ্রহীতারও ক্ষতি হতে পারবে না। আচ্ছা। সেই ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করে কতগুলো ক্রাইটেরিয়া বানানো হয়েছে। যেমন 1 নম্বর, যে রক্তদাতার ওজন কমপক্ষে 45 কেজি হতে হবে। 45 কেজির নিচে হলে উনি রক্ত দিতে পারবেন না। আচ্ছা, মানে পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে? পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে। আচ্ছা। বয়স 18 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। সাধারণত আমরা 60 বছরের পরে রক্ত নিতে চাই না, কিন্তু যারা 60 বছর আগে অনেকবার রক্তদান করেছেন, অভিজ্ঞতা আছে,
65 বছর পর্যন্ত ওনারা রক্ত দিতে পারবেন। 18 থেকে 18 বছরের নিচে কেউ রক্ত দিতে পারবেন না। এ হচ্ছে দুটো। হিমোগ্লোবিন লেভেলটা 12.5 থাকতে হবে। আচ্ছা, মানে এটাও কি পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে 12.5 এর নিচে যদি আমরা ওনার থেকে রক্ত নেব না। এই কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আর কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো থাকলে ডেফার করতে হবে। যেমন কারো যদি টাইফয়েড হয়ে থাকে 1 বছর পরে আমরা রক্ত নেব, 1 বছরের মধ্যে উনি রক্ত দিতে পারবেন না। আচ্ছা, কারো যদি ধরুন অ্যাবর্শন হয়ে থাকে, গর্ভপাত হয়ে থাকে, 6 মাস পর্যন্ত উনি রক্ত দিতে পারবেন না। আচ্ছা, ম্যালেরিয়া যদি কারো হয়ে থাকে 3 মাস পর্যন্ত রক্ত দিতে পারবেন না। কেউ যদি টিকা নিয়ে থাকে, যে কোনো টিকাই হোক, 15 দিন পর্যন্ত উনি রক্ত দিতে পারবেন না। আচ্ছা, তারপর কিছু রোগ আছে যেগুলোতে সাফার করলে রক্ত দিতে পারবেন, যেমন হেপাটাইটিস বি তে যদি কেউ সাফার করেন, হেপাটাইটিস সি তে যদি কেউ সাফার করেন, স্যার আজকাল তো অনেক লাইফস্টাইল ডিজিজ হচ্ছে, ওনারা রক্ত দিতে পারবেন না। যাদের রক্তে সুগার বেশি, ডায়াবেটিস যাদের আছে, তারা কি রক্ত দিতে পারেন? যাদের ডায়াবেটিস আছে ওনারা যদি ইনসুলিন না নিয়ে থাকেন, আচ্ছা, এমনি অরাল হাইপোগ্লাইসেমিক মানে ওষুধ খেয়ে কন্ট্রোলে থাকেন, মানে সুগার কন্ট্রোলড, তবে উনি রক্ত দিতে পারবেন। কিন্তু উনি যদি ইনসুলিন নিয়ে কন্ট্রোল হন, ইনসুলিনের প্রয়োজনীয়তা যদি না থাকে, উনি রক্ত দিতে পারবেন না। ওকে। তেমন প্রেশার যাদের আছে, প্রেশার ওষুধ খেয়ে যদি উনি কন্ট্রোলে থাকেন, রক্ত দিতে পারবেন। আনকন্ট্রোল হলে রক্ত দিতে পারবেন না। ঠিক। রক্ত কারা কারা দিতে পারবেন স্যার খুব সুন্দরভাবে বোঝালেন দর্শক বন্ধুরা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা কখন কার রক্ত প্রয়োজন হবে সেটা কেউই বলতে পারে না। ইভেন কি ডক্টরসরাও বলতে পারে না যে সেই হাসপাতালে বা একটি হাসপাতালে আজ কত ইউনিট বা কত বোতল রক্ত প্রয়োজন হতে পারে। তার জন্যে রক্ত সবসময় আমরা একটা ব্যাংক, আমরা যেটাকে দেখি ব্লাড ব্যাংক, সেই ব্যাংকে থাকা প্রয়োজন, সেখানে সঞ্চিত থাকা প্রয়োজন। তার পাশাপাশি রক্ত প্রতিদিন রক্তদাতাদের রক্ত দিতে হয়। তার জন্যে যারা রক্ত দিচ্ছেন তারা আমাদের এই সমাজের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারা মহান ব্যক্তিত্ব, কারণ তারা প্রতিনিয়ত কারোর জীবন বাঁচানোর কাজ করছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে দাতার গুরুত্ব আমরা কি সঠিকভাবে বুঝতে পারি? যে যারা রক্ত দিচ্ছেন, যারা ব্লাড ডোনার, তাদের গুরুত্ব কতটা আমাদের সমাজে? স্যার আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানতে চাইব। আমি রক্তদাতার গুরুত্ব জানার আগে একটা জিনিস জানতে চাইব যে অনেকে এই মাইন্ডসেটে থাকেন যে আমি কেন রক্ত দেব, হ্যাঁ অনেকেই তো দিচ্ছেন, আমি কেন রক্ত দেব, এই মাইন্ডসেট থেকে স্যার কীভাবে বের হবে? অনেকেই বলেন যখন রক্ত আমরা নিতে আগে যেতাম বা ওনাকে মোটিভেট করার চেষ্টা করতাম যে আপনি রক্ত দিন, বা আপনার ছেলে রক্ত দেবে বা মেয়ে রক্ত দেবে, তখন প্রথম উত্তরটা যেটা হতো, না না আমাদের নিজেদেরই রক্ত নেই, আমার নিজেরই রক্ত নেই, আমি কোত্থেকে রক্ত দেব। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন আমাদের প্রত্যেকের শরীরে মানে অ্যাভারেজ 6 লিটার রক্ত থাকে। আচ্ছা, আর যদি ওজনের হিসাবে আমরা দেখি তাহলে প্রত্যেকটা পুরুষের 76 ml মানে 76 ml রক্ত থাকে প্রতি কেজি বডি ওয়েটের জন্য। আচ্ছা, 76 ml পার কেজি বডি ওয়েট আচ্ছা রক্ত থাকে ছেলেদের। আর মেয়েদের থাকে 66, একটু 10 কম, 66 ml পার কেজি বডি ওয়েট। আচ্ছা, আর আমাদের দরকার কত? দরকার হচ্ছে 50 ml পার কেজি বডি ওয়েট। আচ্ছা, মানে ছেলেদের 26 ml পার কেজি বডি ওয়েট উদ্বৃত্ত থাকছে, মেয়েদের উদ্বৃত্ত থাকছে আপনার 16 ml পার কেজি এক্সট্রা এক্সেস ব্লাড থাকছে। এটা কেন থাকছে? যে আমাদের যদি কোনো কারণে হঠাৎ আমাদের ব্লাড লস হয়, এই লসটা যাতে বডি কম্পেনসেট করতে পারে, তার জন্য এক্সট্রা এতটা বেশি পরিমাণ থাকছে। এখন এই ব্লাড কি সবসময় থাকবে? না। আমাদের যে আরবিসি রক্তকণিকা, সেটা মাত্র 120 দিন বাঁচে, 120 ডেজ, ওকে, 4 মাস। 4 মাস পরে সে আপনিই মরে যাবে, আমার শরীরের মধ্যেই মরে যাবে। কাজে এই যে এক্সট্রা রক্তটা থাকলো, সেটা আমি ইজিলি ডোনেট করতে পারি। আচ্ছা, প্রতি 3 মাস পর পর আমি রক্ত ডোনেট করতে পারি। তাতে আমার কোনো ক্ষতি হবে না, বরং কিছুর উপকার হবে। আমার বোন মেরুগুলো স্টিমুলেট হবে, আমার আরও বিভিন্ন অর্গান, আমার রক্তগুলো গেলে নতুন রক্তগুলো তৈরি হবে। হ্যাঁ, এটা আমাদের শরীরের ভালো করে, খারাপ করে না। মানে বারবার রক্ত দিলে পরে প্রত্যেক 4 মাস পর পর রক্ত, প্রত্যেক 4 বছরে আমরা প্রত্যেক 3 মাস পর পর দিতে পারি, বছর আমরা 4 বার রক্ত দিতে পারি, প্রতি 3 মাসে রক্ত দেওয়া যায়। তো এই যে কনসেপ্টটা, এটা হয়তো সবার থাকে না, থাকলে পরে তো ভয় পাওয়ার আমি কোনো কারণ দেখি না। আর যে সুচটা দিয়ে রক্ত নেওয়া হয়, সেটা একটা ধরুন একটা মশাও তো আমাদের কামড় দেয়, মশা কামড় দিলেও তো একটু ব্যথা পাওয়া যায়। তো
তো আমি যদি একটা সুচ দিয়ে একটু ব্যথা না হয় পেলাম, কিন্তু আমি যখন এই রক্তটা আমি দিয়ে একটু ব্যথা পেয়ে যে রক্তটা দিলাম, সেটা একটা মানুষকে বাঁচালো, একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল। আপনি যদি একটা ইউনিট রক্ত ধরুন, এই একটা 1 বোতল রক্ত, এখানে পেশেন্টস লাইফ আর এখানে হচ্ছে ডেথ। এই বোতলটা যদি সে পায় তবে বেঁচে যাবে, আর না পেলে সে মরে যাবে। মানে লাইফ, জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটা ইউনিট রক্ত দাঁড়িয়ে আছে। এটা একটা থিন বর্ডার ক্রিয়েট করে, মানে ছোট্ট একটা সীমারেখা তৈরি করে। 1 বোতল রক্ত একটা সীমারেখা তৈরি করে কার জীবন আর মৃত্যুর। ঠিক স্যার, আপনি তো মানে ত্রিপুরা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের মানে একদম প্রথম সদস্য সচিব। আমরা খুব ত্রিপুরাতে যখন শুরু হয় আমরা দেখেছি, বা আপনাদের মতো মানুষদের হাত ধরে এই ব্লাড ডোনেশনগুলো শুরু হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা ব্যক্তিগতভাবে কেউ ব্লাড যখন ডোনেট করছে, দাতাদের গুরুত্ব মানে সেই তখন থেকে আজ অবধি আপনি কি দেখলেন একজন ব্লাড ডোনারকে? যেহেতু 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, মানে রক্তদাতা দিবস হিসেবে উদযাপিত হয়, তো রক্তদাতার গুরুত্ব আপনার অভিজ্ঞতা থেকে আপনি কিভাবে দেখলেন স্যার? দেখুন, যদি কাউকে খুব বেশি সম্মান করতে হয়, আমি একজন রক্তদাতাকে সেই সম্মানটা দেব। আচ্ছা, কেন দেব? ধরুন আপনার একজন আত্মীয় বা একজন প্রিয়জন বিছানায় শুয়ে আছেন, তার এখন এই মুহূর্তে একটা রক্তের খুব দরকার, একটা যে কোনো পার্টিকুলার গ্রুপের একটা রক্তের দরকার। আপনি ঘুরছেন, আপনার আত্মীয় ঘুরছে, উনি কিন্তু উদ্বেগের মধ্যে আছে, আমি রক্তটা পাবো কি পাবো না। আরও যদি প্রসূতি হন, মানে গর্ভবতী মহিলা হন, তখন তো আরও বেশি, কেন দুটো লাইফ, মা ও শিশু চিন্তা করছে যে রক্তটা পাবো কি পাবো না, পাবো কি পাবো না। নেগেটিভ ব্লাড, ধরুন এটা নেগেটিভ গ্রুপ, উদ্বেগের মধ্যে রয়ে গেছেন। আর যিনি ঘুরছেন ওনার হয়ে একটা ডোনার পাবো কি পাবো না, আরেকটা উদ্বেগের মধ্যে রয়ে গেছেন। পকেটে হয়তো অনেক টাকা, কিন্তু সেই গ্রুপে ডোনারটা আমি পাবো কিনা, যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, সেই জন্য বলছি। তারপর কেউ এসে বললো যে হ্যাঁ দেবো, আমি আছি তো, আমি দেবো রক্ত, দিয়ে গেল। উদ্বেগটা কে দূর করলো? সেই ডোনার, যে রক্তটা দিল সে, তার যে কৃতজ্ঞতা সেই ডোনারের প্রতি। আপনি চিন্তা করুন, এই যে মানুষটা যে এতক্ষণ উদ্বেগের মধ্যে ছিল, একজন এসে বললো না আমি দেবো রক্তটা, এই যে কৃতজ্ঞতা বোধ জাগলো। আর যে লোকটা রক্তটা দিল, তার মধ্যে যে একটা স্বর্গীয় অনুভূতি হলো যে আমি মানুষটাকে বাঁচালাম, দুটো মানুষকে আমি বাঁচালাম, এই যে স্বর্গীয় অনুভূতি হলো, সেটা একমাত্র যারা রক্ত দান করে তারাই বুঝে। আর যারা এরকম ক্রাইসিসে রক্ত পায় তারাই বুঝে, অন্যরা তোরা বুঝতে পারে না। এটা একটা ফিলিংসের ব্যাপার। এই যে রক্তদাতাটা রক্তটা দান করলো, উনি যদি দান না করতেন এই লাইফটা কাজে এই ডোনারকে সম্মান আমাদের জানাতে হবে। বিভিন্নভাবে আমরা সম্মান জানানোর জন্য অনেক রকম ব্যবস্থা আমরা করেছিলাম, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়, আরো বেশি সম্মান জানানো উচিত। প্লাস ওনারা যখন কোনো ব্লাড ব্যাংকে যান বা ওনাদের কারো রক্তের প্রয়োজন পড়ে আত্মীয় প্রিয়জনের, তখন যাতে ওনাদের সম্মানের সঙ্গে সেটা দেয়া হয়। স্যার, আপনি তো অনেক দিন, আপনি এই যে ব্লাড ডোনেশন নিয়ে আপনি বহুদিন কাজ করেছেন, বহু বছর, আপনি বলতে গেলে সেট আপটাই রেডি হয়েছে আপনাদের মতো মানুষদের হাত ধরে। কখনো দেখেছেন যে রক্তের অভাবে মানে আপনারা কিছু করতে পারছেন না, যে রক্তের অভাবে কারোর মৃত্যু চোখের সামনে দেখেছেন, বা হয়তো দিয়েছেন তারপরও বা আরও বেশি প্রয়োজন ছিল? না, মৃত্যু হয়তো দেখিনি চোখের সামনে রক্তের অভাবে, কিন্তু রক্তের জন্য যে ছোটাছুটি করাটা একটা ক্রাইসিস, সেই ক্রাইসিসটা আমি দেখেছি, নিশ্চয়ই দেখেছি, অনেকবারই দেখেছি। এবং ক্রাইসিসটা দেখার ফলেই এই রক্তদানের যে প্রয়োজনীয়তাটা, ভলান্টারি ব্লাড ডোনেশনের যে প্রয়োজনীয়তা, সেটা বোঝার অভিজ্ঞতা আমার হয়েছে। কারণ একটা সময় ছিল, ত্রিপুরার যে একটা সময় ছিল, যখন আপনি নাম শুনেছেন কিনা জানি না, প্ল্যান্টার্স এয়ারওয়েজ বলে একটা ট্রান্সপোর্ট কোম্পানি ছিল। আচ্ছা, কারো রক্তের দরকার পড়লে সেই ট্রান্সপোর্টে কলকাতা রিকুইজিশন যেত। আচ্ছা, তারপর কলকাতা থেকে ব্লাড আসতো ত্রিপুরায়। আচ্ছা, তারপরে একটা সময় হলো যখন আমরা ভলান্টারি আমরা ব্লাড লেটিং সেন্টার করলাম, ব্লাড ব্যাংক না, লেটিং সেন্টার করলাম। তখন কি হতো, রক্ত যদি কারো প্রয়োজন হতো, সেই গ্রুপের রক্তদাতা নিয়ে যাওয়া হতো, তারপর সেই রক্ত নেওয়া। তারপর করলাম আমরা ব্লাড ব্যাংক। আচ্ছা, ব্যাংক করার উদ্দেশ্য হচ্ছে কি, দেখুন এখন যদি কারো ইমার্জেন্সি একটা ব্লাডের দরকার হয়, আমি রক্তদাতা খুঁজবো, রক্ত নেব, বাই দিস টাইম কিন্তু আমি পেশেন্টটাকে হারাতে পারি।
কিন্তু আমার ব্লাড ব্যাংকে যদি রক্তটা থাকে ওখান থেকে দিয়ে দিলাম, তবে তো আমি সঙ্গে সঙ্গে ওকে দিয়ে বাঁচালাম, একদম, হুম। বেঁচে গেল। কাজে যদি রক্ত না থাকে বাঁচানো যাবে না, রক্ত থাকলে বাঁচানো যাবে। রক্তটা আসবে কোত্থেকে? ডোনার থেকে আসবে। আসতে হবে ডোনার থেকে। কোন ডোনার? ভলান্টারি ডোনার, যারা ভলান্টারি ব্লাড ডোনেট, স্বেচ্ছায় যারা রক্তদান করবে। কাজে স্বেচ্ছা রক্তদাতাদের বাড়ানোর জন্য আমাকে কি করতে হবে? একদিকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে, আরেকদিকে ওনাদের মোটিভেট করতে হবে। মোটিভেট আমি কিভাবে করব? মোটিভেট করতে গেলে ওনাদের সম্মান দিতে হবে, সম্মান দিয়ে ভালোবেসে সব যা কিছু দেওয়ার, কোনো অবস্থাতে ওনাদের কোনো অবস্থায় যাতে ওনারা বিরক্তি বোধ না করেন সেটা দেখতে হবে আমাদের। ধরুন একজন রক্তদাতা অনেকবার রক্ত দিয়েছেন, উনি ব্লাড ব্যাংকে গেছেন, গিয়ে উনি যতটা আশা করে গেছেন, সবার আশা থাকে, আশা করে গেছেন উনি পেয়ে যাবেন, উনি হয়তো সেই সম্মানটুকুও পাননি বা রক্তও পাননি, তখন ওনার মনের মধ্যে একটা আঘাত আসবে। একবার উনি ভাববেন যে আমি এত রক্ত দিচ্ছি, তারপরে আমি আমার নিজের প্রয়োজনে আমি রক্ত পেলাম, প্রয়োজনে পাচ্ছি না। কাজে ওই দিকটা দেখতে হবে। ঠিক, নিজের প্রয়োজনে উনি না পাওয়াটা সেটা অস্বাভাবিক কিছু না, ওই সময় হয়তো নাও থাকতে পারে, কিন্তু ওনার সঙ্গে যদি সেই মুহূর্তে সেই ভদ্রতা বা সেই ভদ্র ব্যবহার করলে হয়তো বা ওনার সেই মোটিভেশনটা নষ্ট হবে না, আপনি যেটা বলছিলেন। ঠিক ঠিক। আসলে দর্শক বন্ধুরা, আমরা ব্লাড ডোনার্স ডে যেহেতু উদযাপন হচ্ছে 14ই জুন, ব্লাড ডোনার্স ডে নিয়ে অনেকগুলো কথা হয়, অনেক আলোচনা হয়। বিশেষ করে ডোনার্স দুরকম থাকে, যেটা স্যার বলছিলেন। ব্লাড ডোনেশন ক্যাম্পে যারা একসঙ্গে ডোনেট করে, ওনারা হয়তো সেই পেশেন্টদের দেখতে পান না যাদের শরীরে তাদের রক্ত যাচ্ছে, কিন্তু অনেক সময় এমন হয় যে পার্টিকুলার একটা পেশেন্টের জন্য কোনো ডোনারকে বেছে নেওয়া হয়, আনা হয়, তারপর উনি দেখতে পারেন যে পেশেন্টকে ব্লাড দিয়েছেন। এখন স্যার, এই যে পেশেন্টকে ব্লাড দিলেন, রক্তের সম্পর্ক আমরা বলি একটা কথা, তো রক্তের সম্পর্ক তো যাদের যেই পরিবারে জন্ম হচ্ছে আমরা বলি রক্তের সম্পর্ক, কিন্তু আলটিমেট যারা রক্ত দিচ্ছে তাদের সঙ্গে রক্ত সম্পর্ক হওয়া উচিত, একই রক্ত তো ওই শরীরে বইছে। এই সম্পর্কটা স্যার কেমন থাকে, কেমন দেখেছেন আপনারা? দেখুন, যিনি রক্ত দিচ্ছেন উনি জানেন না ওনার রক্তটা কার শরীরে যাবে, আর যিনি রক্ত পাচ্ছেন উনিও জানেন না কার রক্ত ওনার শরীরে আসছে। সেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, সেখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, সেখানে কোনো জাতি, কোনো কিছুর ভেদাভেদ নেই, রক্তের কোনো জাত নেই, কোনো জাত নেই রক্তে। রক্ত রক্তই, রক্ত মানুষের রক্ত মানুষের মধ্যে যাচ্ছে, মানুষকে বাঁচাচ্ছে রক্ত। আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে। দেখুন, আমি বিভিন্ন সময় আমি অনেক রকম এরকম ক্যাম্প করে আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। আমি একবার কোনো এক জায়গায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছিলাম, সেখানে দেখছি যে মানুষ তো রক্ত দিচ্ছে, ভীষণ ভিড় হয়ে আছে জায়গাটার মধ্যে, প্রচুর মানুষ রক্ত দিচ্ছে। তারপরেও দেখলাম একজন মহিলা একজন জল আনতে যাচ্ছিলেন, উনি বাড়ির ড্রেস পরে। আচ্ছা। হঠাৎ করে উনি দেখলেন, জাস্ট উকি মারলেন কি হচ্ছে ব্যাপারটা, রক্তদান হচ্ছে। উনি কলসটা রাখলেন, বললেন আমিও রক্ত দেবো। এই হচ্ছে মোটিভেশন, সেলফ মোটিভেশন। এটা হচ্ছে নিজের থেকে নিজে মোটিভেটেড হয়ে গেলেন। আচ্ছা। আবার কিছুটা আছে যেটা আমাদের মোটিভেট করতে হয়, গিয়ে প্রথমে বোঝাতে হয়, তারপর এই ঘটনাগুলো ঘটলে যদি মানে ওনাদের সামনে রাখা যায়, ওনারা মোটিভেটেড হন। যেমন আমাদের বলেছি একটা ঘটনা, আগে কয়েকখানে আমি এই ঘটনাটা বলেছি যে আমাদের একটা ছেলে ছিল, নিশান বলে নাম ছেলেটা, থ্যালাসেমিয়ায় ভুক্ত ছেলেটা। আচ্ছা। তো ওর বাবা ওকে এনে হাসপাতালে রাখতো, রক্তের খোঁজে যেত। তখনও ব্লাড ব্যাঙ্কগুলো ছিল না, ব্লাড রেটিং সেন্টার ছিল, জীবিত শুধু একটা ব্লাড ব্যাঙ্ক ছিল। কখনো রক্ত পেত, কখনো রক্ত না পেয়ে ফিরে আসতো। আর ছেলেটা বাবাকে জিজ্ঞেস করতো, বাবা রক্ত পাওনি আজকে? ছোট্ট বাচ্চা ছেলে, 4-5-6 বছরের। এই যে বাচ্চা একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি রক্ত পাওনি, ওর বাঁচার তাগিদটা, আর বাবা ব্যর্থ হয়ে ফিরে এলো। এই যে সিচুয়েশনটা আপনি কল্পনা করুন, একটা বাচ্চার মুখে যখন আমরা এটা শুনি, তখন আমাদের কিরকম মনের মধ্যে আঘাত লাগে। ছেলেটা বাঁচেনি, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ছেলেটা, কিন্তু ও আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা এতগুলো সভ্য সমাজে এতগুলো মানুষ চারদিকে দাঁড়িয়ে আছো, আর আমি রক্তের ভয়ে মারা যাচ্ছি, আর তোমাদের শরীরে এক্সট্রা রক্ত আছে, এক্সট্রা রক্ত আছে শরীরের মধ্যে, আমাকে তোমরা বাঁচাতে পারোনি। এই যে জিনিসগুলো আর কি, এই অনুভূতিগুলো যখন মানুষের মধ্যে যাবে, মানুষ বুঝবে, রক্তদাতা এগিয়ে আসবে। স্যার, আমি কোনো একটা অনুষ্ঠানে আপনাকে শুনছিলাম, কোনো একটা চায়ের দোকানের একজন চা বিক্রেতার কোনো একটা ঘটনা আপনি বলছিলেন রক্তদান সম্পর্কে, যদি মনে থাকে আপনার ঘটনাটা স্যার। একবার আইজিএম হাসপাতালে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছিলাম।
তখন একটা ছেলে ওই চা দিত আর কি, সবাইকে চা দিত, একটা কেটলি করে চা নিয়ে দিত। তো রক্ত দিচ্ছে, ডোনাররা শুয়ে আছে, রক্ত দিচ্ছে, ও চা বিক্রি করছে। ও হঠাৎ এসে বলল, স্যার আমি রক্ত দেব। ও মোটিভেটেড হয়ে গেল। আচ্ছা, এটা রেখে শুয়ে গেল টেবিলে, বাহ, রক্ত দেওয়ার জন্য। ওর থেকে রক্ত নিলাম, রক্ত দেওয়া হলো। আমি চিন্তা করলাম যে ওকে কীভাবে রিকগনাইজ করা যায়, কীভাবে সম্মান জানানো যায়। একদিন আমি এলাম, ওকে নিয়ে আমার অফিসে নিয়ে গেলাম, নিয়ে ওকে সরকারি তরফে সেক্রেটারি সই করা একটা বড় সার্টিফিকেট দিলাম। আচ্ছা, কিছু টাকা ওকে, অন্য কিছু দিতে পারতাম কিন্তু আমি দেখলাম যে টাকাটা দিলে ওর কাজে লাগবে, ঠিক, কিছু টাকা দিলাম সম্মান জানানোর জন্য। খুব খুশি হয়ে গেল। এবং আমি শিওর যে ও আরো অনেকবারই রক্ত দিয়েছে, কারণ ওর এটা হচ্ছে মানে মোটিভেশন। ওকে, ও তো নিজেই নিজেকে মোটিভেট করেছে, ওকে কি কাউকে মোটিভেট করতে হয়নি, কারণ ও নিজে থেকেই বলেছে আমি রক্ত দেবো। এটা হচ্ছে সেলফ মোটিভেশন। আর বাকিটা যেটা, সেটা হচ্ছে ওকে রিকগনাইজ করা, রিকগনিশন। আমরা করলাম ওকে রিকগনিশন, মোটিভেশন ও নিজে নিজে করেছে। কাজে দুটিরই দরকার আছে, মোটিভেশনের যেমন দরকার আছে, রিকগনিশনের দরকার আছে। রিকগনিশন যদি না থাকে, ওর মোটিভেশনটা নিজে থেকেই চলে যাবে, সরে যাবে। ঠিক স্যার, আমরা এই যে আপনি রিকগনিশন এবং মোটিভেশনের কথা বলছেন, আমরা বিভিন্ন এলাকায় দেখি, ধরুন এই যে এখন বোর্ডের রেজাল্ট বেরিয়েছে, যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আমরা পুজোর সময় দেখি যারা পাড়ার সিনিয়র সিটিজেনরা, যারা হয়তো সমাজে ভালো কাজ করে গেছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়। এইসব মঞ্চগুলোতে স্যার আমরা এলাকা ভিত্তিক হোক, ওয়ার্ড ভিত্তিক হোক, মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ভিত্তিক হোক, বিধানসভা ভিত্তিক হোক, রাজ্য ভিত্তিক হোক, জেলা ভিত্তিক হোক, আমরা ব্লাড ডোনার্সদের দেখতে পাই না কেন স্যার? এটা আমাদের দুর্ভাগ্য যে আসলে ডোনার্সরা তো আছে, আমরাই ওদের খুঁজে বের করার চেষ্টাটা করি না। ওদের খুঁজে বের করে ওদের সম্মান জানানোর যে প্রয়াসটা, সেই প্রয়াসের মধ্যে কোথাও আমাদের একটু ঘাটতি আছে, সেই ঘাটতিটা আমাদের দূর করতে হবে। ঠিক, এখানে আমরা তো নিশ্চয়ই খবর রাখেন, অনেকে আছে এমন 20, 30, 40 বার রক্ত দিয়েছেন, সেই সব আরও বেশি 100 বার, 50 বার রক্ত দিয়েছে, 100 বার রক্ত দিয়েছে, এমন মানুষ আছে 100 বার যারা রক্ত দিয়ে তাদের একটা সার্টিফিকেট দেওয়া হয়, 50 বার যারা দিয়েছে তাদের দেওয়া হয়, এরকম মানুষ অনেক আছে। ঠিক, আমাদের সমাজেই ওনারা আছেন, ওনারা হয়তো সেভাবে প্রফেশনালি সেভাবে এস্টাবলিশ নয়, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, কিন্তু তাদেরকে তো আমরা এইভাবে মানে রেকগনিশন দিতে পারি। অবশ্যই দিতে পারি না, শুধু আমাদের দেওয়া উচিত এবং ভালোভাবে দেওয়া উচিত। এরকম না যে এলাম 50 বার নাও একটা সার্টিফিকেট নিয়ে চলে গেলে, নো, নট দ্যাট ওয়ে। আন্তরিকভাবে দিতে হবে, মনের থেকে, মনের প্রাণের, মনের ভেতর থেকে এটা আসতে হবে। এতগুলো জীবন ওনারা বাঁচিয়েছেন। ঠিক স্যার, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো। আমরা ক্যালেন্ডার ডোনেশনের কথা অনেক সময় শুনি, ডোনেশন আসলে ওই যে বলছিলাম ব্লাড ডোনেশন হয়, কেউ জানছে না যে আজকের দিনে কতগুলো ডোনেশন হবে। অনেকগুলো বিশেষ বিশেষ দিনে অনেকগুলো ক্যাম্প হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, অনেক রক্তের অভাব দেখা দিচ্ছে। তো সেখানে ক্যালেন্ডার ডোনেশনের কতটা গুরুত্ব আছে, সেটা কিভাবে করা যায় স্যার? সেটা অবশ্যই করতে হবে। ক্যালেন্ডার ডোনেশন হচ্ছে যে আমার একটা মোটামুটি আইডিয়া আছে আমার মাসে কয় ইউনিট রক্ত লাগে, প্রত্যেকটা হাসপাতালে কত ইউনিট রক্ত লাগে, একটা মোটামুটি আইডিয়া আছে। কাজেই যত ইউনিট রক্ত লাগে তার সঙ্গে কিছুটা বেশি করে, ধরুন 10 বোতল রক্ত লাগলে আমি এটা 15 বোতল, বোতল বলাটা ভুল হবে, ইউনিট 10 ইউনিট লাগলে ধরুন 12 ইউনিট বা 15 ইউনিট রক্ত আমার মাসে আমার জোগাড় রাখতে হবে, একটু এক্সট্রা জোগাড় রাখতে হবে। কাজেই এর বেশি যদি আমি জোগাড় রাখি তবে কিন্তু রক্তটা নষ্ট হয়ে যাবে, কারণ রক্ত 35 ডেজ পর্যন্ত ফ্রিজে রাখা যায়, 35 ডেজের বেশি রাখা যায় না, নষ্ট হয়ে যায়। মানে হোল ব্লাডের কথা বলছি, প্লাজমা রাখা যায় 1 বছর পর্যন্ত। তো এই রক্তটা আমাদের এমনভাবে রাখতে হবে যে যারা আমাদের বছরের প্রথমেই আমাকে ঠিক করতে হবে কোন কোন সংস্থাগুলো আমাদের রক্ত দেবে। সেই সংস্থাগুলোকে দেখতে হবে যে আমার এত রক্তের দরকার, কাজে এই মাসে আমি এত রক্ত, এই মাসে এত রক্ত, এইভাবে করে আমি ভাগ করে নেব। তবে কি হবে, আমার রক্তের উদ্বৃত্ত হবে না, নষ্ট হবে না, আবার রক্তের অভাবও হবে না। সেই জন্য ক্যালেন্ডারটা খুব দরকার। ওকে স্যার, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়েছে। যারা রক্ত দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজ আপনি কি বলবেন, যেহেতু 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, যারা ডোনেট করছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে স্যার? দেখুন, রক্তদান সেটা আপনার ভেতর থেকে আসছে বলেই আপনি রক্তদান করছেন, সেই ফিলিংসটা, মানুষকে বাঁচানোর যে একটা তাগিদ আপনি অনুভব করছেন, তার জন্য আপনার কাছে আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ। কিন্তু
এই দানটা কোনো রকমভাবে আপনি নিজে ডিমোটিভেটেড হবেন না। হয়তো অনেক জায়গায় গিয়ে আপনার মনে হবে যে আমি যেই সম্মানটা পাওয়া উচিত ছিল সেটা আমি পাইনি। নো, আপনি ডিমোটিভেটেড হবেন না, কারণ আপনার কাজ হচ্ছে দেওয়া, পাওয়া না। ডোন্ট এক্সপেক্ট এনিথিং, জাস্ট গিভ, দিয়ে যান। আপনার এই রক্ত, আপনার 1 ইউনিট রক্ত একটা মানুষকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। সেটার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আপনি নেওয়ার চেষ্টা করুন। এবং আমি জানি যারা রক্ত দিচ্ছেন তারা বারবার রক্ত দেন। একজন রক্তদাতা শুধু একবারই না, সে বারবার রক্ত দেন। উনি কিছু পাওয়ার আশা নিয়ে রক্ত দেন না, উনি দেওয়ার জন্যই রক্ত দেন, মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে ভালো রাখার জন্যই রক্ত দেন। কাজেই সেটা আপনারা দিয়ে যান। আমরা আছি, আমরা সমাজের মানুষ, সবাই আপনাদের সম্মান করে, সম্মান করবে, আপনারা রক্ত দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর আলোচনা করলেন আপনি। অবশ্যই রক্ত নিয়ে যতবারই আলোচনা হবে আপনাকে স্টুডিওতে চাইবো আমরা। আজকের জন্য ধন্যবাদ স্যার। নমস্কার। দর্শক বন্ধুরা, রক্তদান কেন করতে হয় সেটা আজকের পৃথিবীতে আমাদের কারোর অজানা আছে বলে আমার তো মনে হয় না। আমরা যারা প্রাপ্তবয়স্ক আমরা সবাই জানি কেন রক্তদান করা উচিত আর রক্ত কিসের প্রয়োজন, মানে কাদের প্রয়োজন হয়। তবে যারা রক্ত দিচ্ছেন এমন অনেকেই আছেন যারা বলেন যে আমি তো 40 বার রক্ত দিয়েছি, কেউ মনে রাখে না। ওই যেটা স্যার বলছিলেন যে আপনার দেওয়া কাজ আপনার পাওয়া কাজ নয়। তো এই পৃথিবীতে আপনার অনেক পয়সা থাকতে পারে, অনেক প্রতিপত্তি থাকতে পারে, যতক্ষণ না আপনি কাউকে রক্ত দিচ্ছেন আপনি কিন্তু জীবন বাঁচাচ্ছেন না। তো আপনি একজন জীবিত মানুষ, জীবিত থাকার প্রমাণ দিন, রক্ত দিন, রক্তদান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।